ক্লাস 12 থার্ড সেমিস্টার বেঙ্গলি ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সার সাজেশন টোটাল সিলেবাস দেখে নাও। প্রথমে আদরিণী। আদরিণী ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পাঞ্জলি। আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়? সাহিত্য। আদরিণী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হলো নগেন। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে যখন আসেন তখন তাদের মুখে ছিল পান। জয়রাম মহাশয়ের পদবি ছিল মুখোপাধ্যায়। মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা এসেছিল কলকাতা থেকে। মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন বিগত 20 বছর ধরে। নেক্সট, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে মোক্তার মহাশয়ের কাছারি কামাই হবে সোমবার ও মঙ্গলবার। গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগবে 4 দিন। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, তোমরা শোনো। কার খেমটা শোনবার বয়স নেই? মোক্তার মহাশয়ের। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। দিনটি হল রবিবার। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোহর। মুখোপাধ্যায় মহাশয়ের গাইটির নাম ছিল মঙ্গলা। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। নেক্সট, 5 টাকা জরিমানা রক্ষার্থে মোক্তার মহাশয় ব্যয় করেছিলেন 1700 টাকা। মুখোপাধ্যায় মহাশয় হাতি না পেয়ে কম্পিত স্বরে হাতি দিলে না, বলেছিলেন 3 বার, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটি জয়রাম মুখোপাধ্যায়। উমাচরণ বাচ্চা হাতিটির দাম চেয়েছিলেন 2000 টাকা। হস্তিনীটির নাম ছিল আদরিণী। আদরিণী ভোজন করেছিল কদলীকাণ্ড। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন নরেশচন্দ্রর সঙ্গে। মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? উক্তিটির বক্তা হলেন মহারাজ নরেশচন্দ্র। নেক্সট, আদরিণী গল্পের 3য় পরিচ্ছেদের ঘটনা শেষের কত বছর পর 4র্থ পরিচ্ছেদের ঘটনাক্রম শুরু হয়েছে? সুদীর্ঘ 5 বছর। পূর্বের তুলনায় বর্তমানে মুখুজ্জে মহাশয়ের আয়ের পরিমাণ অর্ধেক হয় কিনা সন্দেহ। আদরিণী গল্পের 4র্থ পরিচ্ছেদে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স বলা হয়েছে প্রায় 60 বছর। পেশকার বলেন জয়রাম মুখার্জি উকিল নন, তিনি হলেন মোক্তার। আদরিণীকে স্নান করাতে নিয়ে গিয়েছিলেন মাহুত। জয়রাম মোক্তারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কল্যাণী। কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে পণ চেয়েছিল 2000 টাকা। একদিন সংবাদ আসিল। সংবাদটি হলো কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছে। বামুনহাটে মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। নেক্সট, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন আগে আরম্ভ হয়? প্রায় 15 দিন। মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে স্বহস্তে খাইয়েছিলেন মুঠো মুঠো রসগোল্লা। আদরিণীকে মুখোপাধ্যায় মহাশয় আদর করে যে নামে ডাকতেন, আদর। যেদিন সন্ধেবেলা মশমশ করে আদরিণী ঘরে ফিরে এসেছিল সেই দিনটি ছিল 1 বৈশাখ। আদরিণী বিক্রি হয়নি বলে বাড়ির কারও মনে ছিল না। কি মনে ছিল না? খেদের চিহ্ন। আদরিণী গল্পে কল্যাণী জয়রাম মুখোপাধ্যায়কে যা বলে সম্বোধন করেছে দাদামশাই। আদরিণী মারা যাওয়ার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। স্তম্ভ মেলাও। ডাক্তার, এটা নগেন। জুনিয়র উকিল কুঞ্জবিহারী। মোক্তার জয়রাম, পীরগঞ্জের মেজবাবু। নেক্সট, ধর্ম। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির রচয়িতার নাম লেখো। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আব্দুল করিম খাঁ একজন সঙ্গীত শিল্পী। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? দিল্লি। যাকে ধর্ম বলে মনে করতেন আব্দুল করিম খাঁ সঙ্গীত সাধনা। আইনস্টাইন যে দেশে জন্মেছেন? জার্মানি। আইনস্টাইন যে আবিষ্কারের জন্য খ্যাত?
ভর শক্তি সমতুল্যতার সূত্র। আইনস্টাইন যার মাধ্যমে সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছেন বিজ্ঞান সাধনা। কবির যে সময়ে বর্তমান ছিলেন তা ভারতের ইতিহাসের মধ্যযুগ, যে কারণে কবির পরিচিত ভক্তিবাদী। সং অফ কবির রচনা করেছেন রবীন্দ্রনাথ। নেক্সট, কবিরের ধর্ম সত্যের বয়ান। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? সত্য। ভ্যান গঘের কর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী। ভ্যান গঘের সেরা সৃষ্টিগুলির অন্যতম হল কৃষক চরিত্র। ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা ছিলেন সাহিত্যিক। যে বাদ্যযন্ত্রটি লোরকা ভালোবাসতেন, বীণা। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান। মিশর রহস্য চলচ্চিত্রের বালির শহর গানের জন্য গীতিকারের পুরস্কারের শ্রেষ্ঠত্ব অর্জন করেন শ্রীজাত। শ্রীজাত রচিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের কবিতাটি আমাদের পাঠ্য। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল নেক্সট, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। স্তম্ভ। নতুন পতাকা এটা হবে লেনিন। দিগন্ত পেরোনো এটা হবে আইনস্টাইন। সে ধর্মই নয় এটা হবে দখলের চেষ্টা। সত্যের বয়ান এটা হবে কবির। নেক্সট, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। খগেনবাবুর পৃথিবী গ্রন্থটি রচনা করেছেন নবনীতা দেবসেন। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? নবনীতা দেবসেন। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত শ্রেষ্ঠ কবিতা। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি যে শ্রেণীর কবিতা রূপকাশ্রয়ী। দিগ্বিজয়ের রূপকথা কবিতার কথক নিজেকে যেভাবে অভিহিত করেছেন রাজপুত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় বর্ণিত জননী হলেন দুঃখিনী। রাজপুত্রকে যেতেই হবে দিগ্বিজয়ে। রাজপুত্রকে সাজিয়ে দিলেন দুয়োরানী। ত্রিনীর যার সঙ্গে সম্পর্কিত ধনুক। নেক্সট, রাজপুত্রের কাছে ছিল না যুদ্ধাস্ত্র। রাজপুত্রের কাছে যে দুটি আশীর্বাদ সরঞ্জাম ছিল তাদের একটি হলো ভালোবাসা। মরুপথে যে হয় উঠ জাদু অশ্ব। জাদু অশ্ব যেখানে দেখা দেয় পক্ষীরাজ হয়ে তেপান্তরে। আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? রথ। সপ্তডিঙ্গা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত মঙ্গল কাব্য। পক্ষীরাজ হল কল্পিত ঘোড়া। দিগ্বিজয়ের রূপকথা কবিতার কথক পক্ষীরাজে সবার হয়ে ছুটবেন যেখানে তেপান্তরে। তার নাম রেখেছি বিশ্বাস। কার নাম? জাদু অশ্বের। মন্ত্রপুত অসি যেখানে ছিল হৃদয়ের খাপে। নেক্সট, শানিত ইস্পাত খণ্ড বলতে বোঝানো হয়েছে অসিকে। দিগ্বিজয়ের রূপকথা কবিতার কথক নিশ্চিতভাবে পৌঁছাবেন খরজুরের দ্বীপে। খরজুরের দ্বীপে পৌঁছালে কবির তৃষ্ণার অবসান ঘটবে। দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানী দিলেন সাজিয়ে। কবচকুণ্ডল নেই ধনুক তুনির ড্যাশ কিছুই ছিল না শিরস্ত্রাণ। দিগ্বিজয়ে যেতে হবে রাজপুত্রকে স্তম্ভ মিলাও। দুয়োরানী দুঃখিনী জননী। পুষ্পক আকাশ। সিন্ধুজল সপ্তডিঙ্গা। শনিত ইস্পাতখণ্ড মন্ত্রপুত অসি। নেক্সট স্তম্ভ, নিশ্চিত পৌঁছব খরজুরের দ্বীপে। তেপান্তরের পক্ষীরাজ সপ্তডিঙ্গা সিন্ধুজলে। আশীর্বাদ সরঞ্জাম ভালোবাসা। দিগ্বিজয়ে যেতে হবে খরজুরের দ্বীপে। আমি রাজপুত্র। নেক্সট,
বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে স্বামী বিবেকানন্দ। স্বামীজি কবে বিদেশ যাত্রা করেছিলেন দ্বিতীয়বারের জন্য? 1899 খ্রিস্টাব্দের 20 জুন। স্বামীজি তার বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন? উদ্বোধন। স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন? আমেরিকা থেকে। স্বামীজির লেখা পত্র প্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? ভাববার কথা। কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত। বুদ্ধ থেকে শ্রীচৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত ব্যক্তিত্বরা সাধারণকে শিক্ষা দেওয়ার জন্য কোন জাতীয় ভাষা অবলম্বন করেছিলেন? মান্য চলিত ভাষাকে। বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন? মাতৃভাষার মর্যাদা নিয়ে। নেক্সট, স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন? সাপ ইস্পাতের মতো। বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত ভাষার। স্বামীজির মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায়? চলিত ভাষায়। কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? কলকাতার ভাষা। কোথাকার হাওয়া খেলেই দেখা যায় যে ভাষাতেই লোকে কথা বলে? কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষান দিতে হবে তা হলো গ্রাম্য ঈর্ষা। ভাষা কিসের বাহক? ভাবের। মীমাংসা ভাষ্যের প্রণেতা হলেন সবর স্বামী। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। প্যাঁচোয়া বিশেষণ, বাহাদুর সমাস, শ্লেষ এসব কিসের লক্ষণ? মরার লক্ষণ। নেক্সট, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? লেখকের মতে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। স্বামীজির কথায় যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। ওসব মরার লক্ষণ। নেক্সট, সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ব্রাহ্মণের সংস্কৃত দেখো। সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো। মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা, মরে গেলে মরা ভাষা। নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রের কি ধুম। গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য তা ভরত ঋষি ও বুঝতে পারে না। স্তম্ভ সবর স্বামীর লেখা মীমাংসা ভাষ্য, পতঞ্জলির লেখা মহাভাষ্য। ব্রাহ্মণ আসলে বেদ, ভাষার বাহক ভাব। পোটরাজ শঙ্কররাও খারাট, অনুবাদক সুনন্দন চক্রবর্তী। শঙ্কররাও খারাট কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন? মারাঠা। শঙ্কররাও খারাট এর যে গল্পটি আমাদের পাঠ্য পোটরাজ। পোটরাজ শব্দের অর্থ হল দেব দেবীর সেবায়ত। পোটরাজ কে? দামা। পোটরাজ গল্পে দূরপথের একজন প্রতিবেশীর নাম বঞ্চলাবাই। পোটরাজ গল্পে বেজন্মা বলা হয়েছে কাককে। পোটরাজ গল্পে যে মাসের উল্লেখ রয়েছে আষাঢ়। ক্রোধ তেনার বর্ণনার বাইরে। এখানে তিনি মারিয়ায়। মারিয়াইকে যে বর্ণের কাপড় পরানো হয়েছিল সবুজ। পোটরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। দামা কোথায়? একদিন বক্তা হলেন মোড়ল। নেক্সট, ছাগল দিতে না পারলে মারিয়াইকে দূরপথ কি উৎসর্গ করত? কুঁকড়ো।
দামার যে রোগ হয়েছিল বসন্ত, মরদটা আমার পড়ে আছে যে, উক্তিটি করেছেন দ্রুপদ। আনন্দ কোথায় পড়ে? উচ্চ বিদ্যালয়ে। আনন্দ হনহনিয়ে যায় দেবীর থানের দিকে। বিশ্ব সংসার ওনারই হাতে, বক্তা হলেন দ্রুপদ। লোকে বলেছে দামা অসৎ মানুষ। দামার গলায় একজন পরিয়ে দিয়েছিল যে বর্ণের ফুলের মালা, হলুদ। মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। উক্তিটির বক্তা আনন্দ। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। কাকে জড়িয়ে ধরে? আনন্দকে। ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার বাঁচাও। কাকে বাঁচাও? আমার স্বামীকে বাঁচাও। নেক্সট, এখনও প্রাণটুক আছে খালি বাবা, প্রত্যেক বাড়িতেই একজন অন্তর বিছানায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে। তোমার দৌড়ে রক্তের ছড়া দিই। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে। কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে। আনন্দর কথা শুনে দ্রুপদের মাথা নেমে আসছে। সবাই থালায় নারকেল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলছে। স্তম্ভ মেলাও। সূর্য চোখে না পড়ার কারণ? মেঘ। সারা আকাশ মেঘে ঢাকা। আষাঢ় মাস। দরজায় টানা চিৎকার জোরে। কুকুর। চিৎকারে রাতের অন্ধকার চেরে। ফেউ। নেক্সট, তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। তার সঙ্গে কবিতার রচয়িতা হলেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা কোন দেশে জন্মেছেন? চিলি। পাবলো নেরুদা কোন ভাষায় কবিতা লিখেছেন? স্প্যানিশ। তার সঙ্গে কবিতাটির স্প্যানিশ নাম কন এলা। তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় রচিত? স্প্যানিশ। তার সঙ্গে কবিতাটি বাংলায় ভাষান্তর করেন শক্তি চট্টোপাধ্যায়। যখন সময় সুবিধে না, তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। আমার জন্য অপেক্ষা করো, এখানে আমি হলেন কবি বা কথক। অপেক্ষা করো, অপেক্ষা করবে কবির প্রিয়তমা। দুজনে মিলে দুজন হলেন কবি ও তার প্রিয়তমা। নেক্সট, রোসো বলতে কবি বুঝিয়েছেন থামো। তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলেছেন? কার্নেশন। তালাশ শব্দের অর্থ খোঁজা। যুঝবই শব্দের অর্থ সংগ্রাম করা। ঝুড়ি শাবল কিসের প্রতীক? শ্রমজীবী মানুষের। আমার জন্য অপেক্ষা করো, বক্তা কে? কথক। কার্নেশন ফুলের বর্ণ গোলাপি। তার সঙ্গে কবিতায় কি পরার কথা বলা হয়েছে? জুতো। তার সঙ্গে কবিতায় উল্লেখিত সময়টা কেমন? সুবিধের নয়। আগুন বানাবার জন্যে লাগবে হাতগুলোই। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, আমরা আবার সেই রকম এক জুড়ি। নেক্সট, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। মধু তালাশের জন্যও না। রোসো আমার জন্য দাঁড়াও। কাকে? ঝুড়ি নাও। কার্নেশন ফুলের জন্যে না। স্তম্ভ মেলাও। সময়টা খুব সুবিধের না, আমরা আবার সেরকম এক জুড়ি। এখন আমাদের একে অপরকে লাগবে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে। নেক্সট স্তম্ভ, যারা স্থানে অস্থানে, এটা হবে বেঁচে বর্তে এসেছে। কাকে ঝুড়ি নাও, এটা হবে শাবল নাও। কার্নেশন, এটা হবে ফুল, তালাশের জন্যও না, এটা মধু। নেক্সট, এক্সট্রাভাগারিয়া কাব্যটি প্রকাশিত হয় 1957 খ্রিস্টাব্দে। ভাষা থেকে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। ভাষাবিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান। ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হলো ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ। ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয়, কারণ মৌখিক ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো তিনটি। সংস্কৃত, গ্রিক, লাতিন ইত্যাদি ভাষাগুলি যে মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে,
সেই ভাষার নাম ইন্দো ইউরোপীয়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে ভাষার অতীত নিয়ে। বর্ণনামূলক সমাজবিজ্ঞানের তৃতীয় মাত্রা উপলক্ষ। মস্তিষ্ক হলো ভাষার শেখার ব্যবস্থা। মন্তব্যটির প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। নেক্সট, এলএডি এর পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ফলিত ভাষাবিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী ও কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে তা কটি শাখায় বিভক্ত? 6টি। রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ। কোনো ভাষার চরিত্র নির্ভর করে বক্তা, শ্রোতা ও উপলক্ষের ওপর। পারল তত্ত্বের প্রবক্তা হলেন শ্বশুর। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতকে। ইংরেজি স্টাইল শব্দের অর্থ শৈলী। আচার্য বামন রীতি বলতে বুঝিয়েছেন বিশিষ্ট পদ রচনা। ভাষাবিজ্ঞানের যে শাখায় প্রমুখন আলোচিত হয় তা হলো শৈলী ভাষাবিজ্ঞান। শৈলী ভাষাবিজ্ঞানে বা শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা শব্দটি ব্যবহার করেছেন মিখাইল বাখতিন। নেক্সট, লাং এর নামকরণ করেন ফেরদিনান্দ দ্য শ্বশুর। ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা হলেন এডওয়ার্ড স্যাপি। চিন্তার পোশাক মতবাদটির প্রবক্তা স্যামুয়েল ওয়েসলি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড গ্রন্থের রচয়িতা কে? নোয়াম চমস্কি। আধুনিককালে তুলনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয় ভারতে। পেট পিইটি আর এফএমআরআই এই আধুনিক যন্ত্রের সঙ্গে ভাষাবিজ্ঞানের যে শাখার সম্পর্ক তা হলো স্নায়ু ভাষাবিজ্ঞান। শৈলী শব্দের অপর নাম রীতি। ফনেটিক এর বাংলা প্রতিশব্দ ধ্বনিবিজ্ঞান। লাং ও পারল এর কথা যিনি বলেন ফেরদিনান্দ দ্য শ্বশুর। সিনট্যাক্স শব্দের অর্থ হল বাক্যতত্ত্ব। পেট পিইটি এর সম্পূর্ণ নাম পজিটন ইমিশন টমোগ্রাফি। নেক্সট, ধ্বনিতত্ত্ব। ভাষাবিজ্ঞানের ধ্বনি কথার অর্থ হল বাগধ্বনি। ধ্বনি হল ভাষার উচ্চারিত রূপ। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হল ধ্বনিবিজ্ঞান। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হল প্রধানত বিভাজ্য ধ্বনি। বাংলা মৌলিক স্বরধ্বনি মোট কটি? 7টি। মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল 4টি। বাংলা ব্যঞ্জনবর্ণের ক, চ, ট, ত, প বর্ণগুলিকে বলা হয় অঘোষ অল্পপ্রাণ। বাংলা ব্যঞ্জনবর্ণের দন্তেশ ফ, খ, ঠ, ছ বর্ণগুলিকে বলা হয় অঘোষ মহাপ্রাণ। নাসিক্য ব্যঞ্জন ম, ঊষ্মধ্বনিটি তালবেশ্য। নেক্সট, একটি তাড়িত ধ্বনি হল ডয়বিন্দ্র। র ধ্বনিটি হল কম্পিত ধ্বনি। ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। কণ্ঠনালীয় বর্ণটি হল হ। প, ফ বর্ণ দুটিকে উচ্চারণ স্থান অনুসারে বলা হয় ওষ্ঠবর্ণ। র, ল কে উচ্চারণ স্থান অনুসারে বলা হয় দন্তমূলীয় বর্ণ। শ্বাসঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ এগুলি হলো অবিভাজ্য ধ্বনি। বাংলায় ইংরেজি থেকে আগত ঋণ শব্দে যুক্ত ধ্বনির সংখ্যা 18টি। দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে বলা হয় জ্যোতি। বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। নেক্সট, নাসিক্য ধ্বনি উঙ্গ। বর্গের প্রথম ও তৃতীয় বর্ণটি হলো অল্পপ্রাণ বর্ণ। কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো অ্যা। পরাশ্রয়ী বর্ণ অনুস্বর। ধ্বনি পরিবর্তনের একটি রীতি হলো ধ্বনির বিপর্যয়। ব্যঞ্জন সংগতির অপর নাম হলো সমীভবন। বিষমীভবনের উদাহরণ শরীর, শরীল, পদ্ম, পদ্ম। এটি ধ্বনি পরিবর্তনের যে রীতি তা হলো প্রগত সমীভবন। অতসী, তিস এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম স্বরলোপ। সমাক্ষর লোপের একটি উদাহরণ ছোট কাকা, ছোটকা। মধ্যস্বরলোপের অপর নাম সম্প্রকর্ষ। স্তম্ভ মেলাও পার্শ্বিক ধ্বনি ল, কম্পিত ধ্বনি র, ঘোষ অল্পপ্রাণ ধ্বনি দ, তাড়িত অল্পপ্রাণ ধ্বনি ডয়বিন্দ্র। নেক্সট,
শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ এবং তার কার্যক্রিয়া। মেঘ মানেই বৃষ্টি, এখানে মানে কথাটি বোঝাচ্ছে ইঙ্গিত অর্থে। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাকর। থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট। কোনো এবং অতএব এই শব্দগুলির নির্দেশনই নেই। শিশু, বাছুর, মোর গছানা এগুলির সাধারণ অর্থ উপাদান অপ্রাপ্তবয়স্ক। বাক্যের সত্যতা নির্ভর করে তার অর্থের সঙ্গে প্রাকৃতিক জগতের ঘটনার মিলের ওপর। মাথা শব্দটি যে অর্থে প্রয়োগ করা যায়, শ্যামলবাবু এ গায়ের মাথা। ভাষার সামাজিক উপাদান হল দুই প্রকার। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহার হয় সমার্থকতা। আত্মজা শব্দের সমার্থক শব্দ তনয়া। নেক্সট, পুলক শব্দের সমার্থক শব্দ আনন্দ। বিড়াল শব্দটির আলাদা উপভাষার সমার্থক শব্দ হবে মেকুর। অপূর্ব শব্দের সমার্থক শব্দ অভিনব। অনুরাগ শব্দের বিপরীতার্থক শব্দ হবে বিরাগ। বাংলায় অনেক সময় বিপরীতার্থক শব্দ সৃষ্টি করা হয় নেতিবাচক উপসর্গ যোগে। অমরকোষ নামক থিসরাস কোন ভাষায় লিখিত? সংস্কৃত ভাষায়। আলু শব্দটিকে ফলের অধিনাম হিসেবে ধরা হয় জার্মান ভাষায়। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু। পরিবর্তিত অর্থে যে কোনো রঙের লাল, নীল, কালিকে বোঝায়। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? অর্থের প্রসার। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ। নেক্সট, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমানে অর্থসমূহ। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? শব্দার্থের রূপান্তর। উজবুক শব্দের আদি অর্থ উজবেক জাতির লোক, বর্তমানে মূর্খ বা অশিক্ষিত অর্থে ব্যবহৃত হয়। এটি শব্দার্থ পরিবর্তনে যে ধারার মধ্যে পড়ে? অর্থের রূপান্তর। গবেষণা শব্দটির আদি অর্থ গরু খোঁজা, পরিবর্তিত হয়ে কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ হয়েছে। এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনে যে ধারাটি লক্ষ্য করা যায় তা হলো অর্থের সংশ্লেষ। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। মন্দির মূল অর্থ শয়নগৃহ, পরিবর্তিত অর্থ দেবালয়। এটি শব্দার্থ পরিবর্তনে যে ধারার মধ্যে পড়ে তা হলো অর্থের রূপান্তর। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থে অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনে যে ধারায় পড়ে? অর্থের রূপান্তর। নেক্সট, থিসরাস হলো একটি গ্রিক শব্দ। শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ। চামচে শব্দটির অর্থ ছোট হাতা, পরিবর্তিত হয়ে হয়েছে চাটুকার। এক্ষেত্রে অর্থের পরিবর্তনের ধারাটি হলো অর্থের রূপান্তর। স্তম্ভ মিলাও। মৃগয়া শব্দের অর্থ বন্যপ্রাণী। শিকার, বর্তমান অর্থ হরিণ। এটি হলো শব্দের সংকোচ। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমানে অর্থ লেখনী। এটি হলো শব্দার্থের রূপান্তর। ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এই পরিবর্তনটি হলো শব্দার্থের প্রসার। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, কিন্তু বর্তমান অর্থ ভাত। এই পরিবর্তনটি হলো শব্দের সংকোচ। নেক্সট, বাংলা গানের ইতিহাস। মানুষের আদিমতম শিল্প সঙ্গীত। মানুষের প্রথম সঙ্গীতিক যন্ত্র তার কণ্ঠ। বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন চর্যাপদ। চর্যা গানের সময়কাল হল দশম থেকে দ্বাদশ শতাব্দী। আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা 418টি। হাপ আখড়ায় গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। খেয়াল শব্দটি আরবি শব্দ। ঠুংরি গানের প্রবর্তক হলেন নবাব ওয়াজেদ আলী শাহ। ঢপ কীর্তনের প্রবর্তক হলেন রূপচাঁদ অধিকারী। ঢপ শব্দের অর্থ হল শুদ্ধ, সৌষ্ঠ, সম্পন্ন। শুদ্ধ, সৌষ্ঠব, সম্পন্ন। নেক্সট, সারি গানের সুরে গাওয়া বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত হল এবার তোর মরা গাঙে। গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ গানটি রবীন্দ্রনাথের কোন লোকসঙ্গীতের সুরে গীত হয়েছে? ভাটিয়ালি। ধনে ধান্যে পুষ্পে ভরা গানটির শিল্পী হলেন দ্বিজেন্দ্রলাল রায়। বলো 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 সবে হও ধর্মেতে বীর বিখ্যাত স্বদেশী
সঙ্গীতের রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। নজরুল ইসলামের লেখা বিখ্যাত গীতিনাট্য আলিয়া বনের বেদে গুলবাগিচায়। বাংলায় চারণ কবি নামে সমধিক পরিচিত মুকুন্দ দাস। বাংলা গানের ইতিহাসে নবজীবনের গান গেয়েছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। বাংলায় প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী। পৃথিবী বিখ্যাত গান উই শ্যাল ওভারকাম এর বঙ্গীকরণ আমরা করব জয় রচনা করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি টাকডুম টাকডুম বাজাই নজরুল গীতিটি যার ছন্দগীতি ও কণ্ঠে জনপ্রিয় হয়েছিল শচীন দেব বর্মন। নেক্সট, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া বিখ্যাত গান এই পথ যদি না শেষ হয়, নীর ছোট ক্ষতি নেই, মুছে যাওয়া দিনগুলি ইত্যাদি। মান্নাদের প্রকৃত নাম ছিল প্রবোধচন্দ্র দে। বাঙালির চিরস্থায়ী মান্নাদের বিখ্যাত গান সব খেলার সেরা, আমি শ্রী শ্রী ভজহরি মান্না ও কফি হাউসের সেই আড্ডাটা ইত্যাদি। মান্না দেকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছেন কত খ্রিস্টাব্দে? 2011। গানে ভুবন ভরিয়ে দেবে কিংবা আমার স্বপ্নে দেখা রাজকন্যা গানটি যার কণ্ঠে জনপ্রিয় শ্যামল মিত্র। সোহাগ চাঁদ বদনী কিংবা বলি ও ননদী এই লোক সঙ্গীত যার কণ্ঠে ব্যাপক জনপ্রিয় পেয়েছে নির্মলেন্দু চৌধুরীর। কিশোর কুমারের আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। জারি শব্দের অর্থ কান্না, বাউল শব্দের অর্থ বাতুল বা বায়ুরোগগ্রস্ত। নেক্সট, বাঙালির বিজ্ঞান চর্চা। হাওড়া শিবপুরের জাতীয় উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে লোকে কী নামে চিনত? কোম্পানির বাগান। ভারতবর্ষে প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা কে স্থাপন করেন? নীলরতন সরকার। বেঙ্গল টেকনিক্যাল স্কুল ও যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত? নীলরতন সরকার। সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব এবং সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা গ্রন্থের লেখককে? ডক্টর রাধা গোবিন্দ কর। বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা বসু। ভারতের সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পথিকৃৎ কে ছিলেন? মহেন্দ্রলাল সরকার। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম সেরা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসেবে কে নিজেকে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। নেক্সট, কার শ্রেষ্ঠ কীর্তি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা? মহেন্দ্রলাল সরকারের। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে সরকার বিবাহ বিধি প্রণয়নে ম্যারিজ অ্যাক্ট 3 অফ 1872 মেয়েদের বিবাহের ন্যূনতম কত বয়স নির্ধারণ করে? 16 বছর। ডাক্তার লালমাধব মুখোপাধ্যায় ছিলেন চক্ষু চিকিৎসক। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কারের জন্য কে চিরস্মরণীয় হয়ে আছেন? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। চিকিৎসাবিদ্যায় বিশেষ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার ডাক্তার লালমাধব মুখোপাধ্যায়কে কোন বিশেষ উপাধিতে ভূষিত করেন? রায় বাহাদুর। 1934 খ্রিস্টাব্দে কে নাইট উপাধি পান? স্যার উপেন্দ্র ব্রহ্মচারী। চিকিৎসা শাস্ত্রে রসায়নে সমান পারদর্শী ভারতবর্ষের সর্বকালের একজন প্রথম সারির বরেণ্য বিজ্ঞানী কে? চুনিলাল বসু। পশ্চিমবঙ্গ চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় কোন দিন? 1 জুলাই অর্থাৎ 1 জুলাই। নেক্সট, কিংবদন্তি চিকিৎসক শিক্ষক দেশসেবক হিসেবে 1961 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রায় ভূষিত হন কোন সম্মানে? ভারতরত্ন। এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসককে? ডক্টর গিরীন্দ্র শেখর বসু। ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হিসেবে কে পরিচিত? শিবচন্দ্র নন্দী। ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন কে? F.W. গ্রেসবার্গ। জগদীশচন্দ্র বসুর গুরুত্বপূর্ণ আবিষ্কার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। কে খাবারের ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন সংক্রান্ত বিষয়ে মৌলিক গবেষণা শুরু করেন? প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের যুগান্তকারী আবিষ্কার কী? ম্যারকিউরাস নাইট্রাইট। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট,
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে প্রথম খয়রা অধ্যাপক হিসেবে কে নিযুক্ত হন? মেঘনাথ সাহা। যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। আগামী প্রজন্মের উদ্দেশ্যে এই চিরস্মরণীয় উক্তিটি কে করেছেন? সত্যেন্দ্রনাথ বসু। ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা নীলরতন ধর। এদেশের প্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষক কে? সূর্যকুমার গডিভ চক্রবর্তী। এদেশে প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা জ্যোতিষচন্দ্র রায়। এদেশে ফরেন্সিক সায়েন্সের পথিকৃৎ হলেন নির্মল কুমার সেন। এদেশে প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়? মুরারি মোহন মুখার্জিকে। এদেশে সব ব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ কে? মধুসূদন গুপ্ত। নেক্সট, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় কোন গবেষণার পথিকৃৎ? টেস্ট টিউব বেবি বা নলজাতক। বিশ্বের বিজ্ঞান সাহিত্যের সঙ্গে মাতৃভাষার মাধ্যমে বাঙালির পরিচিতি ঘটিয়েছেন রাজেন্দ্রলাল মিত্র, অদৃশ বর্ধন ও নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। নেক্সট, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তো ক্রীড়া সংস্কৃতি থেকে দেখে নাও, বাঙালির ইতিহাস গ্রন্থে বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন নিহার রঞ্জন রায়। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? জাপান। বাংলায় কুস্তির প্রচলন ও প্রসারে মুখ্য ভূমিকা পালন করে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ও মুর্শিদাবাদের নবাব। বঙ্গে আখড়া সংস্কৃতির প্রচলনের পথিকৃৎ কে? অম্বিকাচরণ গুহ। বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন হয় কাদের দ্বারা? ব্রিটিশ সেনাবাহিনী। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? কলকাতাকে। বাঙালি যুবকদের নিয়ে রাঘবী দল প্রথম কে তৈরি করেছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কলকাতায় মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়? 1889 খ্রিস্টাব্দে। প্রথম বাঙালি হিসেবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এশিয়ার কোন খেলার প্রচলন করেন? ফুটবল। নেক্সট, মোহনবাগান ক্লাব কবে IFA শিল্ড জয় করে? ইতিহাসের যুগান্তকারী ঘটনা স্থাপন করে 1911 খ্রিস্টাব্দে। বাংলার হয়ে খেলেছেন এমন স্বনামধন্য ফুটবলারের নাম? শৈলেন মান্না, কিষাণু দে, ইউসুফ খান। বাঙালি তথা ভারতীয় ফুটবল খেলোয়াড়দের মধ্যে প্রথম অর্জুন পুরস্কার পান PK ব্যানার্জি। ভারতের মারাদোনা বলা হতো বাংলার কোন ফুটবলারকে? কিষাণু দেকে। বাংলা ক্রিকেটের জনক রূপে পরিচিত সারদা রঞ্জন রায়চৌধুরী। 1911 খ্রিস্টাব্দে 3 অক্টোবর কোন বাঙালি ক্রিকেটারের জন্ম হয়? SN ব্যানার্জি, শুটে ডাকনাম। বাংলায় প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট 59 ম্যাচে 3058 রান ও 15টি উইকেট নেওয়ার কৃতিত্ব শ্যামসুন্দর মিত্রর। কোন বাঙালি ক্রিকেটার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন? সৌরভ গঙ্গোপাধ্যায়। নেক্সট, বাংলার কোন ক্রিকেটার 2004 খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হন? সৌরভ গঙ্গোপাধ্যায়। 2010 খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার এবং 2012 খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কোন মহিলা ক্রিকেটার? বুলা চৌধুরী। এশিয়ার প্রথম মেয়ে হিসেবে 1959 খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেল বিজয়িনী কে? আরতি সাহা। সরকারিভাবে ভারত কবে প্রথম অলিম্পিকে যোগ দেয়? 1928 খ্রিস্টাব্দে। বাংলায় হকি সংস্থা কবে গঠিত হয়? 1931 খ্রিস্টাব্দে। বাংলার হকি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেশব দত্ত, লেসলি ক্লডিয়াস ও ভেসপেজ। বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা কে? উইংফিল্ড। বাংলায় দাবা খেলার সূচনা কবে হয়? 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে। 2010 খ্রিস্টাব্দে বাংলায় দাবা খেলার গ্র্যান্ড মাস্টার খেতাব পেয়েছিল সপ্তর্ষি চৌধুরী। নেক্সট, ভারতীয় খো খো ফেডারেশন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষদের একলব্য এবং মহিলাদের রানী লক্ষ্মীবাই পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয়? 1963 খ্রিস্টাব্দ। পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয় 1927 খ্রিস্টাব্দে। কবে কলকাতায় প্রথম কবাডি প্রতিযোগিতা শুরু হয়? 1938 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম কোন নারী বাঘের খাঁচায় ঢুকে নির্ভয়ে বাঘের খেলা দেখিয়েছেন? সুশীলা সুন্দরী। স্তম্ভ মেলাও। বেটন কাপ, এটা হবে হকি। লক্ষ্মীবাই পুরস্কার, এটা হবে খো খো। টমাস কাপ, এটা হবে ব্যাডমিন্টন। ডেভিস কাপ, এটা হবে টেনিস। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।